তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সামনেই তোমাদের ক্লাস 12-এর পরীক্ষা। তো ক্লাস 12-এ ইন্টারফারেন্সের যে হাইগেন্স প্রিন্সিপাল আছে এবং সেই হাইগেন্স প্রিন্সিপাল থেকে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ দেয় এবং প্রতিসরণের সূত্র প্রমাণ পরীক্ষায় করতে দেয়, যেটা তোমাদের বইয়েতে প্রচুর কমপ্লিকেটেডভাবে করে দেওয়া আছে। এবং সেই প্রমাণটা করতে গিয়ে অনেক ছাত্র বেশিরভাগ টপিকটা বুঝতে পারে না এবং ভুল করে আসে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি তোমাদের আজকে প্রুফ অফ লস অফ রিফ্লেকশন ইউজিং হাইগেন প্রিন্সিপাল এবং হাইগেন প্রিন্সিপালকে কাজে লাগিয়ে যে প্রতিফলনের যে সূত্রটা প্রমাণ করে দেবো, খুব ইজি ওয়েতে প্রমাণ করে দেবো। এবং এই পদ্ধতিতেই তোমরা যদি পরীক্ষাতে প্রমাণ করে আসো, তাহলে তোমরা প্রায় ফুল নাম্বার পাবে এবং সহজেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক, আমরা হাইগেন প্রিন্সিপালকে কাজে লাগিয়ে কীভাবে রিফ্লেকশন বা প্রতিফলনের সূত্রটা প্রমাণ করব। এবং পরের দিন আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে রিফ্র্যাকশনের ওপর প্রতিসরণের সূত্র প্রমাণ করব। তো দেখো, হাইগেন প্রিন্সিপাল দিয়ে প্রতিফলনের সূত্র প্রমাণ করার আগে আমরা হচ্ছে হাইগেন প্রিন্সিপালটা একটু বুঝে নিই সহজে। হাইগেন প্রিন্সিপাল বলছে, দেখো আমরা এটা একটা গোলীয় তরঙ্গমুখ, এগুলো আমরা প্রত্যেকে গোলীয় তরঙ্গমুখ। তো এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি তরঙ্গমুখ হিসাবে। তো এই যে গোলীয় তরঙ্গমুখ কিসের জন্য সৃষ্টি হয়? পয়েন্ট সোর্সের জন্য সৃষ্টি হয়। কার জন্য সৃষ্টি হয়? পয়েন্ট সোর্সের জন্য। আমরা যদি পয়েন্ট সোর্স ইউজ করি, সেই পয়েন্ট সোর্সের জন্য গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি হবে। এবং যদি লিনিয়ার সোর্স হয়, এরকম যদি লিনিয়ার, ধর টিউবলাইটের ক্ষেত্রে যদি লিনিয়ার সোর্স হয়, সেক্ষেত্রে চোঙাকৃতি তরঙ্গমুখ সৃষ্টি হয়। কী তরঙ্গমুখ? চোঙাকৃতি তরঙ্গমুখ সৃষ্টি হয়। বোঝা গেছে? তো এখন হাইগেন্স কি বলছে? হাইগেন্স বলছে যেমনই তরঙ্গমুখ সৃষ্টি হোক, সেই এই তরঙ্গমুখের ওপর যদি আমরা যে কোনো পয়েন্ট নিই, একটা তরঙ্গমুখের ওপর অসংখ্য বিন্দু আছে, সেই অসংখ্য বিন্দুগুলো কী হিসাবে কাজ করে? পয়েন্ট সোর্স হিসাবে। আমি যদি এই যে বিন্দুগুলো নিই, এই বিন্দুগুলো কী হিসাবে কাজ করবে? এই বিন্দুগুলি আবার পয়েন্ট সোর্স হিসাবে কাজ করবে। নতুন যে পয়েন্ট সোর্স, সেই নতুন পয়েন্ট সোর্স হিসাবে এই বিন্দুগুলো আবার কাজ করবে। এই তরঙ্গমুখটা সৃষ্টি হয়েছে একটা পয়েন্ট সোর্সের জন্য, এবং এই তরঙ্গমুখের ওপর অবস্থিত বিন্দুগুলি এরাও আবার নতুন গৌণ তরঙ্গ হিসাবে বা গৌণ যে সোর্স হিসাবে, সেই গৌণ সোর্স হিসাবে কাজ করবে। এবং এই যে তরঙ্গমুখ থেকে, এই তরঙ্গমুখের ওপর অবস্থিত এই যে বিন্দুগুলো থেকে আবার নতুন তরঙ্গমুখ সৃষ্টি হবে, এইগুলোকে আমরা গৌণ তরঙ্গমুখ বলছি। আবার এখান থেকে গৌণ তরঙ্গমুখ সৃষ্টি হবে, এই পয়েন্ট থেকে গৌণ তরঙ্গমুখ সৃষ্টি হবে, যেটা হচ্ছে অগ্রসর হয়ে যাবে। বোঝা গেছে? কী গতিবেগে অগ্রসর হয়ে যাবে? আলোর গতিবেগে সি গতিবেগে অগ্রসর হয়ে যাবে। এবং এই তরঙ্গমুখের ওপর অবস্থিত, অর্থাৎ সমদশা সম্পন্ন সমান দূরত্বে, যদি এরকম আমরা সমান দূরত্ব কনসিডার করি, সেই সমান দূরত্ব কনসিডার করলে সমদশা সম্পন্ন যে বিন্দুগুলো আছে, তো এইটা হচ্ছে একটা সমদশা সম্পন্ন বিন্দু, এই তরঙ্গমুখের এটা সমদশা সম্পন্ন, এই তরঙ্গমুখের এটা সমদশা সম্পন্ন এবং এই তরঙ্গমুখের এটা সমদশা সম্পন্ন বিন্দু। এদেরকে যদি আমরা যোগ করি, ভালো করে দেখো, এদেরকে যদি আমরা যোগ করি, এরকম যে একটা স্পর্শক বরাবর যদি এদেরকে নিয়ে একটা ট্যানজেন্ট টানি, প্রত্যেকটা সমদশা সম্পন্ন বিন্দু আমরা যোগ করে দিলাম, তাহলে আবার এটা নতুন একটা তরঙ্গমুখ সৃষ্টি করছে। তো এই তরঙ্গমুখটাকে আমরা কি নাম দিই? এই তরঙ্গমুখটাকে আমরা নাম দিই গৌণ তরঙ্গমুখ। বোঝা গেছে? এটাকে নাম দিই আমরা গৌণ তরঙ্গ মুখ। আর এই প্রথম যে পয়েন্ট সোর্স, মানে এই যে পি পয়েন্ট সোর্সটার জন্য যে তরঙ্গমুখ সৃষ্টি হয়েছিল, এটাকে আমরা বলছি প্রাথমিক তরঙ্গমুখ। এটা কি নাম দিচ্ছি? প্রাথমিক তরঙ্গমুখ। মাথায় ঢুকেছে? প্রাথমিক তরঙ্গ মুখ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ১ নম্বর, যে এই যে গৌণ তরঙ্গগুলো আলোর গতিবেগ অর্থাৎ সি গতিবেগে যায়, এবং ২ নম্বর, প্রত্যেকটা তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রতিটা পয়েন্ট, ধরো এ বি সি ডি, এই যে প্রতিটা পয়েন্ট নতুন উৎস হিসাবে কাজ করবে, এবং এখান থেকে আবার নতুন তরঙ্গ ছড়িয়ে পড়বে। বোঝা গেছে? ছড়িয়ে পড়ে, এবং তাদের যে সমতা সম্পন্ন বিন্দুগুলোকে যদি আমরা আবার একটা স্পর্শক দ্বারা অঙ্কন করি, স্পর্শক দ্বারা জুড়ে দিই, তাহলে তারা আবার গৌণ তরঙ্গমুখ উৎস হিসাবে কাজ করবে, এবং এইভাবে পদ্ধতিটা এগিয়ে যাবে। বোঝা গেছে? এই যে হাইগেন্স বলছে, এবং তিনি বলছেন পেছনের দিকে, এই যে পেছনের দিকে, যদি এই পেছনের দিকে আমরা অগ্রসর করি, এই পেছনের দিকে কোনো তরঙ্গমুখ থাকে না, কোনো তরঙ্গমুখ থাকে না। বোঝা গেছে? এবং এই হাইগেন্সের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা লস অফ রিফ্লেকশন প্রমাণ করছি। দেখো, তার জন্য আমি ছবি একটা এঁকে দিয়েছি। এই ছবিটা হচ্ছে ভালো করে তোমরা বোঝো, যে একটা সমতল ওয়েভফ্রন্ট আসছে, অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, ধরো অসীম থেকে, অসীমের ক্ষেত্রে অসীম থেকে যদি আলো আসে, অসীম থেকে আলো আসলে তার যে তরঙ্গমুখটা কেমন হয়? তার তরঙ্গমুখটা হয় সমতল। তরঙ্গমুখটা কেমন হবে? তরঙ্গমুখটা হয়ে যাবে সমতল। কেন সমতল হবে? দেখো,
কারণ যখন এই যে ওয়েভ ফ্রন্টগুলো অসীমে যাচ্ছে, এরকমভাবে অসীমে যখন এগিয়ে যাচ্ছে, অসীমের ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট পয়েন্ট নিই, এরকম ছোট্ট অংশ নিই, তাহলে এইটুখানি অংশ কী হিসাবে বিবেচিত হবে? সমতল হিসাবে। কেন পৃথিবী তো গোলক। পৃথিবীর মধ্যে আমরা যদি ছোট্ট একটা অংশ নিই, যার উপর আমরা ধরো বসবাস করছি, সেটা আমাদেরকে কেমন মনে হয়? সমতল মনে হয়। তাই অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, সেটা সমতল তরঙ্গমুখ হিসাবে বিবেচিত হয়। তাহলে দেখো এই হলুদ লাইন দিয়ে আমি এঁকে দিয়েছি, এই যে তরঙ্গমুখগুলো, এটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। সমতল ওয়েভ ফ্রন্ট আমি ডব্লিউ এফ দিয়ে লিখছি। এই ওয়েভ ফ্রন্টগুলো আসছে, এরমভাবে আসছে, এবং এখানে আমি প্রতিফলক তল রেখেছি। একটা হচ্ছে প্রতিফলক তল, কারণ প্রতিফলনের জন্য আমাদের কি লাগবে? প্রতিফলক তল লাগবে বা মিরর রাখবে, যেটা রিফ্র্যাক্টিং মিরর যেটাকে আমরা বলছি, সেখান থেকে ওয়েভ ফ্রন্টটা এসে পড়লো। এবং এই ওয়েভ ফ্রন্টটা এই যে প্রতিফলিত তলের সাথে যে কোণ করে, এই যে প্রতিফলিত তলের সাথে যে কোণ করে, এই যে কোণটা, এই যে কোণটা আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এই কোণটাকে আমরা কি নাম দিচ্ছি? আই নাম দিচ্ছি। আপাতন কোণ বলা হচ্ছে। বুঝে গেছে? আচ্ছা, এইবার এখান থেকে যে রশ্মিগুলো আমরা টেনেছি, এই যে লাইনগুলো, আমি যদি এখানে এটা নাম দিই, ধরো এক্স, এটাকে নাম দিচ্ছি এ। এই যে এক্স এর রশ্মিটা, আমরা জানি যে কোনো ওয়েভ ফ্রন্টের ওপর যে রশ্মিটা আপতিত হয়, সেই রশ্মিটা কত ডিগ্রি কোণ করে? ওয়েভ ফ্রন্টের সাথে 90 ডিগ্রি কোণ করে। মাথায় ঢুকেছে? তাহলে এইখানে এই পয়েন্টটার নাম দিচ্ছি আমরা এ পয়েন্ট। এবং এইভাবে আপতিত রশ্মিগুলো আসছে। আপতিত রশ্মিগুলো, দুটো রশ্মি আমরা টেনেছি, এইটা হচ্ছে এ পয়েন্ট এবং হচ্ছে এটা বি পয়েন্ট নাম দিচ্ছি। এটা এ পয়েন্ট এবং এটা বি পয়েন্ট নাম দিচ্ছি। তাহলে এই যে ওয়েভ ফ্রন্টের ওপর, সমতল ওয়েভ ফ্রন্টের ওপর আমরা যে কোনো দুটো বিন্দু নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে এ বিন্দু এবং এখানে নিয়ে নিচ্ছি একটা বি বিন্দু। ভালো করে বোঝো তোমরা, এ বিন্দু আর বি বিন্দু। এবং এই এ বিন্দু আর বি বিন্দুটা যখন এসে এই প্রতিফলকের ওপর পড়ছে, তখন এটা আবার রিফ্লেক্ট করছে, এটা আবার রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট করে এই পথে আমি এক্স ড্যাশ নাম দিচ্ছি, এটাকে ওয়াই ড্যাশ নাম দিচ্ছি। বোঝা গেছে? এটাকে যদি ওয়াই নাম দিই, তাহলে এইভাবে এরা ফিরে যাচ্ছে। কিন্তু এর মাঝে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ যেগুলো আমরা রে অপটিক্সে পড়েছি, আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এবং আপাতের রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, সেটা আমরা এর মাধ্যমে প্রমাণ করতে যাব। এবার দেখো এই যে ওয়েভ ফ্রন্টটা এই যে তলের সাথে যে কোণ করে, আমার হাতের দিকে দেখলে বুঝতে পারবে, ধরো এই যে ওয়েভ ফ্রন্টটা আসছে, ওয়েভ ফ্রন্টটা এই তলের সাথে যে কোণ করে, এই যে মিডিলে যে কোণটা তৈরি করছে, এই কোণটাকে আমরা নাম দিচ্ছি আই কোণ। এবার এই যে ওয়েভ ফ্রন্টের ওপর দুটো বিন্দু, যে ওয়েভ ফ্রন্টগুলো আসছে এই হলুদ কালার দিয়ে আমি দেখিয়েছি, সেই ওয়েভ ফ্রন্টের ওপর দুটো বিন্দু এ আর বি, এরা আবার গৌণ উৎস হিসাবে কাজ করবে। কি উৎস হিসাবে কাজ করবে? গৌণ উৎস হিসাবে কাজ করবে। এবং এখান থেকে ওয়েভ ফ্রন্টগুলো এরকম সাদা কালার দিয়ে দেখানো আছে, দেখো এরকম ছড়িয়ে যাবে, এবং এ থেকে ওয়েভ ফ্রন্টগুলো এরকম ধাক্কা খেয়ে ওপরের দিকে ছড়িয়ে যাবে। মাথায় ঢুকেছে? এবার বি থেকে যে ওয়েভ ফ্রন্টগুলো সাদা কালারে দেখানো আছে, এখানে ছড়িয়ে পড়ছে, এবং এই যে মিররে এসে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা আমি নাম দিচ্ছি বি ড্যাশ পয়েন্ট, বি ড্যাশে এসে ধাক্কা খাবে। বোঝা গেছে? এবার আমরা যে গৌণ উৎসগুলো কোন গতিবেগে যায়? সি গতিবেগে যায়। আমি এখানে গতিবেগটা সি নাম দিলাম। এবং বি থেকে বি ড্যাশ পর্যন্ত আসতে সময় লাগে, আমি ধরে নিচ্ছি সময় লাগে কত? সময় লাগে টি। তাহলে এই যে বি আর বি ড্যাশ, এই যে ডিস্টেন্সটা কত হবে? সি ইন্টু টি। বোঝা গেছে? এই যে বি আর বি ড্যাশ, এই ডিস্টেন্সটা হবে কত? সি ইন্টু টি। আচ্ছা, এই টি সময়ে, এই যে টি সময়ে এ থেকেও তো ওয়েভ ফ্রন্টগুলো ছড়িয়ে যাবে। তাহলে এ থেকে যে ওয়েভ ফ্রন্টগুলো ছড়িয়ে যাবে, সেই ওয়েভ ফ্রন্টগুলো টি সময়ে সেই একই ভেলোসিটি সি নিয়ে কতটা ডিস্টেন্স যাবে? সিটি ডিস্টেন্স যাবে। ভালো করে বোঝো, প্রত্যেকটা গৌণ উৎসরই গতিবেগ কত হবে? সি আলোর গতিবেগের সমান। তাহলে বি বিন্দু থেকে যে গৌণ ওয়েভলেটগুলো এই যে সাদা কালারে দেখানো আছে, এইগুলো এসে বি ড্যাশ পয়েন্টে পৌঁছাচ্ছে যে টাইমে, সেই টাইমে এ থেকে উৎপন্ন হয়ে গৌণ উৎসগুলো, আমি নীল কালি দিয়ে দেখিয়েছি, এই উৎসগুলো টি সময়ে কতটা ডিস্টেন্স যাবে? টি সময় আমি এখানে নাম দিচ্ছি এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত যাবে। টি সময়ে কত পয়েন্ট পর্যন্ত যাবে? এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত যাবে। মাথায় ঢুকেছে? টি সময়ে বি থেকে গৌণ উৎসগুলো বি ড্যাশ পর্যন্ত আসলো, এবং সেই টি সময়েই এ থেকে উৎপন্ন গৌণ যে তরঙ্গগুলো বা ওয়েভলেটগুলো কোন পয়েন্ট পর্যন্ত যাবে? এ ড্যাশ পর্যন্ত যাবে। তাহলে কি আমরা বলতে পারি না এ ড্যাশ ইকুয়াল টু কত হবে? এ ড্যাশ ইকুয়াল টু সিটি হবে। মানে এই দুটো ডিস্টেন্সই কী হবে? সেম হবে। কেন? এবার এইখানে সেমটা এই কারণেই বলছি, দেখো এই যে এ ড্যাশ পয়েন্টটাতে, এখানে যদি আমরা একটা তোমার তরঙ্গমুখ আঁকি, কারণ স্পর্শক আঁকার জন্য আমাদের তরঙ্গমুখ নিতে হবে। দেখো এখান থেকে আমি একটা তরঙ্গমুখ তোমাদের এঁকে নিচ্ছি। আচ্ছা, লাল কালার নয়, অন্য কালার দিয়ে আমি দেখাচ্ছি, দেখো হলুদ দিয়ে দেখাচ্ছি। বোঝা গেছে? এখানে তাহলে দেখো
এ ড্যাশ থেকে এ থেকে যে ওয়েভলেটগুলো আস্তে 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 ছড়িয়ে যাবে সেই লাস্ট পর্যায়ে, অর্থাৎ লাস্ট ওয়েভলেটের লাস্ট পর্যায়ে যদি আমরা স্পর্শকের ওপর মানে এই ওয়েভলেটের ওপর একটা পয়েন্ট নিই বা একটা বিন্দু নিই এবং সেই বিন্দু পর্যন্ত এখান থেকে বি ড্যাশ থেকে সেই বিন্দু পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ড্যাশ এই পয়েন্টটাও কী হবে, এ ড্যাশ এই পয়েন্টটা হবে সেম হবে। কারণ যে কোনো পয়েন্ট থেকে এই যে সমতল ওয়েভ ফ্রন্টের ওপর, এই যে এখানে আমি দেখাচ্ছি দেখো বারবার, এই যে সমতল ওয়েভ ফ্রন্টের ওপর হাত দিয়ে দেখাচ্ছি দেখো, এই যে সমতল ওয়েভ ফ্রন্টের ওপর যে কোনো পয়েন্ট কি থাকে, সমদশায় থাকে। এবং সেখান থেকে যে কোনো পয়েন্ট থেকে যে গৌণ যে তরঙ্গমুখগুলো এখন বেরিয়ে যায় তারা আলোর গতিবেগ নিয়েই চলে। তাহলে বি থেকে যে গৌণ তরঙ্গমুখগুলো বেরিয়ে যাবে সেগুলো আলোর গতিবেগে সি নিয়ে টি টাইমে বি ড্যাশ পর্যন্ত যায়। তাহলে বি ড্যাশ এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, সিটি। এবং এও রিফ্লেক্ট হয়ে যে গৌণ তরঙ্গগুলো তৈরি হবে সেগুলোও টি সময়ে একই গতিবেগ নিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি টি সময়ে কত পয়েন্ট পর্যন্ত যায়, এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত যায়। এ বিন্দু থেকে যে গৌণ তরঙ্গমুখগুলো সৃষ্টি হচ্ছে তারা হচ্ছে টি সময়ে কত পয়েন্ট যাবে, এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত যাবে। তাহলে এ ড্যাশ এই ডিস্টেন্সটাও কত হবে, সিটি হবে। মাথায় ঢুকেছে, এ ড্যাশ এই পয়েন্টটাও কত হবে, সিটি হবে। তাহলে এখন নতুন যে তরঙ্গমুখগুলো এই যে প্রাথমিক যে ওয়েভফ্রন্টগুলো এখানে এসেছিলো দেখো, এইটা হচ্ছে একটা, এটা একটা, এই যে প্রাথমিক ওয়েভফ্রন্টগুলো এসেছিলো এখন সেগুলো রিফ্লেক্ট হয়ে এইটা একটা, এটা একটা এবং এটা একটা এরমভাবে এরা চলে যাচ্ছে। এসেছিলো এরমভাবে এবং রিফ্লেক্ট হয়ে এরা এরমভাবে চলে যাচ্ছে। মাথায় ঢুকেছে? তাহলে এখান থেকে যে প্রতিফলন কোণটা কত হবে, যখন প্রতিফলিত ওয়েভফ্রন্ট, আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে প্রতিফলিত ওয়েভফ্রন্ট, এটা প্রতিফলিত ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে মিররের সাথে যে কোণ করে, এই যে এই কোণটা দেখো ভালো করে হলুদ কালার দিয়ে আমি লিখে দিচ্ছি, এইটা কত হবে তোমাদের, এইটা হয়ে যাবে আর হয়ে যাবে। মাথায় ঢুকেছে? এখন এই আপাতন কোণটা, এই যে আয় আপাতন কোণটা আমি লিখেছি, এই আয় আপাতন কোণটা এবং এই আর আপাতন কোণটা এই দুটো সমান প্রমাণ করতে হবে, তবে আমাদের হাইগেন্সের প্রিন্সিপালের সাহায্যে আমরা প্রতিফলিত সূত্রটা প্রমাণ করব। দেখো, এক্ষেত্রে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, এখান থেকে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে এ বি বি ড্যাশ একটা ত্রিভুজ, এবং আর একটা ত্রিভুজ কি উৎপন্ন হয়েছে দেখো, এ এ ড্যাশ বি ড্যাশ, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এ বি ড্যাশ, কারণ এটা হচ্ছে দুটো ত্রিভুজের কি বাহু, সাধারণ বাহু। দুটো ত্রিভুজের কি বাহু, সাধারণ বাহু। আবার আমরা কি বলতে পারি দেখো, কোণ এ বি বি ড্যাশ, ভালো করে লক্ষ্য করো, কোণ এ বি বি ড্যাশ এই কোণটা ইকুয়াল টু কোণ, এখান থেকে আমরা কি বলবো, কোণ হচ্ছে এ এ ড্যাশ বি ড্যাশ এই দুটো কোণ, তার মানে এ বি বি ড্যাশ এই কোণটা এবং হচ্ছে এ এ ড্যাশ বি ড্যাশ এই কোণটা, এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কারণটা কি, কারণ হচ্ছে তরঙ্গমুখের ওপর, তরঙ্গমুখের ওপর তরঙ্গমুখের ওপর রশ্মি কত কোণ উৎপন্ন করে, রশ্মি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি আগেই বলে দিয়েছি কোণ উৎপন্ন করে। বোঝা গেছে? তরঙ্গমুখের সাথে ওই রশ্মির সম্পর্ক কি, এরা একে অপরের ওপর পরস্পর লম্ব হয়। মাথায় ঢুকেছে? আর একটা কি এদের মধ্যে দেখো সিম্পলিফিকেশন কি হবে, যে সময়ে বি থেকে বি ড্যাশ পর্যন্ত ডিস্টেন্স এসেছে সেইটাকে আমরা নাম দিচ্ছি বি বি ড্যাশ, সেটার কত, সিটি। আবার সেই একই সময়ে এ থেকে তরঙ্গমুখগুলো কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, এ ড্যাশ ডিস্টেন্স ট্রাভেল করেছে। এই দুটো ডিস্টেন্সেরই মান কত হচ্ছে, সিটি। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে জিনিসই সমান পাচ্ছি। তাহলে তিনটে জিনিস যদি সমান পাই, আমরা কি বলতে পারি এখান থেকে, অতএব ত্রিভুজ এ বি বি ড্যাশ ও ত্রিভুজ এ এ ড্যাশ বি কি, সর্বসম ত্রিভুজ। কি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে প্রথম ত্রিভুজের আই কোণটা অর্থাৎ দ্বিতীয় ত্রিভুজের আর কোণটা, এটা কি হবে, এটা সমান হবে। আর তিনটে ত্রিভুজ যদি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে একে অপরের কোণটা, প্রথম ত্রিভুজের এই আই কোণটা দেখো এখানে লেখা আছে আই কোণ, এবং দ্বিতীয় ত্রিভুজের এই আর কোণটা উভয়ই কী হবে, উভয়ই সমান হবে। আর একটা আমাদের সেকেন্ড পার্ট যেটা প্রমাণ করতে হবে, সেকেন্ড পার্ট আমাদেরকে প্রমাণ করতে হবে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তো সেটা আঁকার জন্য দেখো, আপাত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, সেটা প্রমাণ করার জন্য আমরা একটু ডট ডট দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। এখান থেকে দেখো, এই ধরো এটা হচ্ছে আপাতিত রশ্মি, তোমার এখান থেকে আসছে, এই পয়েন্ট থেকে একটা আপাতিত রশ্মি এই পয়েন্টটা আসবে, এই একটা আপাতিত রশ্মি, এবং এটা যখন এই তল থেকে পড়বে, এখান থেকে এটা যখন এই ওয়েভ ফ্রন্টের মধ্য দিয়ে যাবে, এটাকে আমরা প্রতিফলিত রশ্মি নাম দিচ্ছি।
এবং এদের মধ্যে দিয়ে আমরা একটা অভিলম্ব টেনে নিই, ধরো এটা অভিলম্ব, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। এবার তীর চিহ্ন দিয়ে যদি আমরা এটাকে বোঝাই, এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি আসলো এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি বেরিয়ে গেল এবং এটা হচ্ছে অভিলম্ব। তিনটে জিনিসই কী থাকবে? একই সমতলে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই পয়েন্টটা আমি গোল করে দিচ্ছি আপতিত রশ্মি এবং এই পয়েন্টটা আমি গোল করে দিচ্ছি প্রতিফলিত রশ্মি এবং এই যে অভিলম্বটা টেনেছি, এই তিনটেই দেখো একই প্লেনের ওপর আছে। সেই প্লেনটাকে এই যে রিফ্লেক্টিং প্লেন, এই যে মিররটা আছে, এই মিররের ওপরে আছে, অর্থাৎ তিনটে একই সমতলে আছে। তো এইভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে আসো, তোমরা সহজেই বুঝতে পারবে এবং সহজেই তোমরা নাম্বার পাবে। আশা করি তোমরা হাইগেন্সের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে যে প্রতিফলনের সূত্র প্রমাণ, সেটা সহজে এবং ইজিলি বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। পরের দিন আমরা রিফ্র্যাকশন অর্থাৎ হাইগেন্সের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আলোর যে রিফ্র্যাকশন সেটা প্রমাণ করব। ধন্যবাদ।